আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আগামী 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর উপর দাবি বা আপত্তি গ্রহণের সুযোগ থাকছে 25 সেপ্টেম্বর পর্যন্ত। একই সাথে 20 অক্টোবর খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে। বুধবার উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানিয়েছে ইসি। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নিমিত্তে এলাকা ভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ ও দাবি বা আপত্তিগুলো ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করা প্রয়োজন। জনগণের মতামত ছাড়াই পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সংবিধান সংশোধন ছাড়া এই পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই। আর দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার পথ এখনও বিপদসংকুল বলেও মন্তব্য তার। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামী নির্বাচন নিয়ে নানা সংকট তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তার। গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট, একটা ধারণা, পিআরও এরকম একটা কনসেপ্ট। ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নাই। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। নির্বাচিত সংসদ ছাড়া পিআর পদ্ধতি বাস্তবায়নের কোনো সুযোগ নেই বলেও জানান নজরুল ইসলাম খান। সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের। নির্বাচন নিয়ে এখনো নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত 4 জনের পরিবারের সদস্যদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি নির্বাচনের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কোন ষড়যন্ত্র আমাদেরকে গায়েল করতে পারবে না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ অসুস্থ বোধ করায় মঙ্গলবার দিন গত রাত 1টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন বিএনপি মহাসচিবকে দেখতে যান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। এ সময় বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে এবং সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা দরকার। বিএনপির সাথে জামায়াতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে জানিয়ে প্রধান রাজনৈতিক দল হিসেবে দুদলের বিদ্যমান প্রতিদ্বন্দ্বিতাকে সুস্থ রাখার আহ্বান জানান ডাক্তার তাহের। দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ প্রয়োজন আছে মন্তব্য করে তার সুস্থতা ও দীর্ঘ কামনা করেন তিনি। আমরা একসাথে নির্বাচন করছি, একসাথে আমরা সরকারই ছিলাম, সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। আবেদুল ইসলাম খানকে ভিপি ও তানভীর বারী হামিমকে জিএস করে ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। এছাড়া প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম জোট সহ আরও কয়েকটি ছাত্র সংগঠন। জুলাই যোদ্ধা সঞ্জিদ আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেয়নি ছাত্রদল। গণতান্ত্রিক ছাত্র সংসদ। খান আলামিনের রিপোর্টে থাকছে এই বিস্তারিত।
ডাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনটা বেশ সরগরম। মনোনয়ন জমা ও প্যানেল ঘোষণা সবকিছু নিয়ে জমজমাট দৃশ্য দিনভর। আমাদের সামনে উপবিষ্ট যে সাংবাদিক অপরাজয় বাংলার সামনে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করে। নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক, ইসলাম শিক্ষা বিভাগের 2015-16 সেশনের কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে একই হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর ভারি হামিম। এজিএস পদে মনোনীত হয়েছেন বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েদ। তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে বিষয় স্পষ্ট করছি, এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই। ছাত্রদল সম্পূর্ণরূপে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি। এ সময় প্রার্থীরা নিজেদের পরিকল্পনা ও অনুভূতির কথা তুলে ধরেন। চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। পরে সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন ছাত্রদলের প্রার্থীরা। গণতান্ত্রিক ছাত্র সংসদও তাদের প্যানেল ঘোষণা করেছে, যেখানে ভিপি পদে আব্দুল কাদের আর জিএস পদে লড়বেন আবু বাকের মজুমদার। যে বাংলাদেশের সরকারে এসেছে, দীর্ঘ সময়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখলদারিত্বের রাজনীতি করতে চেয়েছে। তো সামনের দিনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, ডাকসু প্যারালাল গভর্নমেন্ট হিসেবে তাদেরকে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিবে। এই দুই সংগঠনই জুলাই যোদ্ধা সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেয়নি। তিনটি বাম সংগঠনের সমন্বয়ে আরেকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে ডাকসু নির্বাচনে। মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে তারা প্যানেল ঘোষণা করে। এনামুল হাসান অনয়, খান আলামিন, RTV, ঢাকা। ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন। কয়েকজন গত 21 জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন, প্রচারপত্র বিতরণ করেন সাংবাদিকদের মধ্যে। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। বাংলাদেশ সরকার জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। ফলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের উপরও বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় পরিচালনার বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্য কোনো দেশের বিরুদ্ধে ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয় না দিল্লি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সদস্যরা ভারতে বাংলাদেশের বিরোধী কোনো কার্যক্রম চালাচ্ছে বা ভারতীয় আইন বিরোধী কোনো কাজ করছে এমন তথ্য নেই দিল্লির কাছে। নিষিদ্ধ আওয়ামী লীগ নয়াদিল্লি ও কলকাতায় অফিস স্থাপন করে তাদের কার্যক্রম চালাচ্ছে এবং তা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় বলে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। এরপরই প্রতিক্রিয়ায় এসব জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্যাসিস্ট সরকারের অনিয়ম ও দুর্নীতি সহ অব্যবস্থাপনা নিয়েই চলছে ব্যবসা খাত। এখনও সবকিছু চলছে আগের নিয়মেই। ফলে নতুন বাংলাদেশের কোনো সুফলই পাচ্ছেন না ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্যে অনিয়ম ও দুর্নীতি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড থেকেও নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগও। এই অবস্থা পরিবর্তনে এক হাতে প্রয়োজনীয় সংস্কার করে তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটার আগে দেশের অর্থনীতিকে ভয়াবহ অবস্থায় রেখে যায় ফ্যাসিস্ট সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই থেকে উত্তরণী হয়ে পড়ে অন্যতম প্রধান চ্যালেঞ্জ
ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেওয়ার পর সেখানে কিছুটা স্থিতিশীলতা আসলেও ব্যবসা বাণিজ্যে এখনো রয়ে গেছে আগের সেই অনিয়ম দুর্নীতি। উদ্যোক্তারা বলছেন বন্দরে পণ্য রপ্তানিতে নানা সমস্যায় পড়ছেন তারা। কন্ট্রাকশন পলিসির জন্য ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, তার সাথে সাথে ক্লাসিফিকেশন 6 মাসের জায়গায় 3 মাস নিয়ে আসা হয়েছে। অদক্ষ লোকদেরকে শিক্ষিত না করে রাদার তারা যে চিটাগং পোর্ট বা ডিফারেন্ট পোর্ট স্টেশনে রাখা হচ্ছে, তাদের কারণে কিন্তু সব ইম্পোর্টাররা হ্যাসেল ফিল করছে এবং কেউই কিন্তু ঠিকমতো সময় মতো জিনিস তো ক্লিয়ার করতে পারছেই না। উপরন্তু এক একজনকে পোর্ট ড্যামারেজও দিতে হচ্ছে, পোর্ট ড্যামারেজ যেটা 4 টাইম বেড়ে গেছে, এবং এদেরকেও স্পিড মানি দিতে হচ্ছে। এক বছরেও বিনিয়োগে স্থবিরতা কাটেনি। এই জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দুর্নীতি বলেন, অবকাঠামো বলেন, সেটা আপনি ভৌত অবকাঠামো বলেন, সামাজিক অবকাঠামো বলেন, কোনোটাই তো ঠিক নেই। অতএব এগুলি ঠিক না করলে এমনি তো ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না, বিনিয়োগ বৃদ্ধি পাবে না, কর্মসংস্থান হবে না। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যে ধরনের হিউম্যান ক্যাপিটাল দরকার সেটা আমার ধারে কাছেও নাই ভাই। প্রাইভেট সেক্টরের যে ব্যাংক থেকে ঋণের যে প্রবৃদ্ধি, সেখানেও আমরা দেখছি যে যেখানে বাংলাদেশ ব্যাংকের টার্গেট 9.5-এর মতো ছিল, অ্যাকচুয়ালি সেটা 6.5-এরও কম হয়েছে। এখন আবার একটা 11% টার্গেট আমরা দেখছি বাজেটে দেওয়া হয়েছে। তো সেইটাও কাছাকাছি যাওয়া খুবই দুরূহ হবে, মূল্যস্ফীতির চাপ সবটা মিলে। দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে জানান অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। ব্যবসা পরিবেশের দিক থেকে বলি আর উদ্যোক্তাদের মনোভঙ্গির দিক থেকে বলি, অবশ্যই একটা কিছুটা হতাশাজনক একটা ভাব আছে। এখন আমাদেরকে এটা থেকে অবশ্যই উত্তরণ করতে হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। চলে আসছে। জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ মানব সম্পদ দরকার। সেজন্য যে কোনো মূল্যে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁয় নিজ কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত 35টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাহিদ রহমানের রিপোর্ট। মানসিক স্বাস্থ্য সমস্যা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে 35টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র সই অনুষ্ঠান। এতে প্রধান উপদেষ্টা বলেন, সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য নিবিড়ভাবে জড়িত জাতীয় স্বাস্থ্যসেবা। জাতীয় উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদ দরকার। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা উন্নত করার নির্দেশ দেন তিনি। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। জাহিদ রহমান, RTV, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য নেওয়া হয় বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে এদিন 4 জন সাক্ষী দেন। এ নিয়ে আগের 5 দিনে 12 জন সহ মোট 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এর আগে সকালে মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার হবে এই মামলার ফের সাক্ষ্য গ্রহণ। আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী আজকে আমরা 4 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক এবং ওই বিভাগ হাসপাতালের একজন নার্স, সিনিয়র স্টাফ নার্স সাক্ষী দিয়েছেন। উনি কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল, কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন, সেই রুগীদের কি অবস্থা ছিল, কি অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন, কারো বুকে গুলি ছিল,
কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের ফের শুনানি বৃহস্পতিবার। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে তারেক রহমান ও বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। এ সময় ব্যারিস্টার কায়সার কামাল সহ বিএনপিপন্থী আরও আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার হাইকোর্টের রায় বাতিল চেয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। জনাব তারেক রহমান, যার এই মামলায় ইনভলভমেন্টের সামান্যতম কোনো সাক্ষ্য বা কোনো এভিডেন্স, এই দীর্ঘদিন তারা যে তদন্ত করেছে, এই তদন্তে কোনো একটা সাক্ষী এসে বলে নাই যে তারেক রহমান সাহেবের এই ইনভলভমেন্ট বা এই ছিল, এবং এই মামলায় যাদেরকে সাজা দেওয়া তাদেরকে অন্যায়ভাবে এবং আইনের সামান্যতম কোনো প্রতিপালন এখানে করা হয় নাই। দায়িত্ব অবহেলার অভিযোগে দুদকের 2 উপপরিচালক কমলেশ মণ্ডল ও আহসানুল কবির পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামান সহ কয়েকজনের বিরুদ্ধে ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউসার ভুইয়া জীবনের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা হয়। এছাড়া 2.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে মামলা হয়েছে চট্টগ্রামের যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে। রাশেদুল কাউসার ভুইয়া জীবন, সাবেক আইনমন্ত্রীর এপিএস এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার করে মাকসুদুল হাসান, সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আজ একটি মামলার অনুমোদন দিয়েছে। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। ক্লাব থেকে ফুটবলার না ছাড়ায় এখনও যোগ দেয়নি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। এছাড়া অনূর্ধ্ব 23 দলের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে থাকা বাকি ফুটবলাররাও নেই কাবরেরার ক্যাম্পে। তাই বুধবারের অনুশীলনে জামাল ইব্রাহিমদের সঙ্গে অনূর্ধ্ব 19 দলের 8 ফুটবলার যোগ দিয়েছে। এদিকে নানা প্রতিকূলতায় অনুশীলন ক্যাম্প চালিয়ে গেলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না কোচ হ্যাভিয়ার কাবরেরা। নেপালের বিপক্ষে সেপ্টেম্বরে হতে যাওয়া 2টি প্রীতি ম্যাচ জাতীয় দলের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে বাড়তি মাত্রা যোগ করবে বলে বিশ্বাস বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।